আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আমাদের উচ্চ মাধ্যমিক 2021-এর পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড যে বিশেষ অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালু করেছে সেই অ্যাসাইনমেন্টের ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের দ্বিতীয় যেই অ্যাসাইনমেন্টটি রয়েছে সেই অ্যাসাইনমেন্টটি সমাধান করার চেষ্টা করব। এবং দেখো বন্ধুরা, আমাদের এই দ্বিতীয় যেই অ্যাসাইনমেন্টটি রয়েছে, এই ফিনান্সের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের উপরে, অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় কি ছিল? ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এই অধ্যায়ের উপরে কি আমাদের অ্যাসাইনমেন্টটি এসেছে এবং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এটা কি ছিল? দেখো, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। এবং দেখো, আমরা এই অ্যাসাইনমেন্টটি করার জন্য কি কি ধাপ অনুসরণ করব বা কি কি বিষয়ের উপরে লিখব সেটাও কিন্তু আমাদের এখানে পরিষ্কার করে বলা আছে। এখানে আমরা খেয়াল করি, বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত 300 শব্দের মধ্যে একটি নিবন্ধন রচনা করতে হবে। দেখো বন্ধুরা, আমরা এই জিনিসটা একটু খেয়াল করব। 300 শব্দের মধ্যে আমরা সবসময় অ্যাসাইনমেন্ট লেখার সময় চেষ্টা করি কি একটু বেশি বেশি করে লেখার। আমিও এটাই চেষ্টা করি, একটু যদি বেশি লিখে দিই তাহলে যদি শিক্ষক একটু বেশি নাম্বার দেয়। কিন্তু এইরকম কোনো সময়, অর্থাৎ যখন আমাদেরকে নির্দিষ্ট করে দিবে যে তুমি 250 শব্দের মধ্যে লিখবে, 300 শব্দের মধ্যে লিখবে, তখন কিন্তু আমাদের কিন্তু এটা মানতে হবে, কারণ এটাই তখন একটা নিয়ম হয়ে যাবে বা এটাই তখন একটা মার্কিং সিস্টেম হয়ে যাবে। তো আমরা যারা অনেক বড় করে লিখে ফেলি তারা এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, ফিনান্সের ক্ষেত্রে এটা করতে পারবো না। এরপর নিবন্ধন রচনা করতে হবে কি কি বিষয়, সেই ক্ষেত্রে নির্মের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। নির্মের বিষয়গুলো কি কি? দেখো, ব্যাংকের ধারণা আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি আমাদের অনুসরণ অন্তর্ভুক্ত করতে হবে, ব্যাংকের শ্রেণী বিভাগ, তারপরে অর্থনৈতিক উন্নয়নের সাথে বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে হবে। এবং দেখো, যেই শিক্ষক আমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবে তিনি কিসের ভিত্তিতে আমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবে? আমরা ব্যাংকের ধারণা দিব, যদি কি করি দুটি উদাহরণ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি তাহলে কিন্তু কি আমরা 4 নাম্বার পেয়ে যাব। এরপর দেখো, আমাদের ব্যাংকিং ব্যবসার প্রকৃতি এই সম্পর্কে লিখতে হবে। আমাদের 4টি প্রকৃতি কমপক্ষে 4টি প্রকৃতি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু কি আমরা 4 নাম্বার পেয়ে যাব। দেখো, কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ। দেখো, কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ আমাদের কি উদাহরণ সহ লিখতে হবে, একটি উদাহরণ দিলেই হবে এখানে। এরপর দেখো, সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ, এই সম্পর্কেও আমাদের লিখতে হবে উদাহরণ সহ, 2টি করে উদাহরণ দিলে ভালো হবে। এরপরে দেখো, বলে দিয়েছে নাম্বারে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব, এখানে কি আমাদের 4টি গুরুত্ব লিখতে হবে। বন্ধুরা, আমরা এখন যেই অ্যাসাইনমেন্টটি করব এটা যদি আমরা নিজেরা সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো আমরা কি কি বিষয় সম্পর্কে শিখতে পারবো। আমরা অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, আমরা ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি ও ধরন সম্পর্কে কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। এবং এখন আমরা যে ক্লাসটি করতে চলছি, আমরা কিন্তু কি এই ক্লাসটা কেউ হুবহু নকল করা অর্থাৎ হুবহু কপি করার চেষ্টা করব না, কারণ এতে করে কি হবে? দেখো, এই যে শিক্ষণ ফলগুলো দেওয়া আছে, আমরা যদি নিজেরা বুঝে এই অ্যাসাইনমেন্টের উত্তরটি করি এতে করে কি হবে? যখন আমাদের নভেম্বর বা ডিসেম্বরের দিকে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন কিন্তু কি আমাদের পরীক্ষার একটা প্রিপারেশন এখনই হয়ে যাবে। এবং তোমরা যদি নিজের থেকে লেখো তাহলে কিন্তু এরকম একটা সম্ভাবনা অবশ্যই আছে যে তোমরা আমার থেকে অনেক ভালোভাবে লিখতে পারবে। তো বন্ধুরা, চলো আমরা এখন অ্যাসাইনমেন্টটি উত্তর করার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আমাদের অ্যাসাইনমেন্টটি কোন বিষয়ের উপরে লিখতে বলেছে? আমাদেরকে বলেছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ, এই সম্পর্কে আমাদের লিখতে বলেছে। এবং আমাদেরকে কিন্তু তারা বলে দিয়েছে যে কোন কোন টপিক ধরে আমরা লিখব। এর মধ্যে ক নাম্বার আমাদেরকে বলেছে ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে বা ব্যাংকের ধারণা সম্পর্কে লিখতে। আমরা এখানে লিখেছি, দেখো ব্যাংকের ধারণা এখানে কি, দেখো, আধুনিককালে ব্যাংক বলতে অর্থ ও ঋণের ব্যবসায় জড়িত প্রতিষ্ঠানকে বোঝায়। ব্যাংক একটি ব্যবসায় প্রতিষ্ঠান যা অর্থের বা টাকার ব্যবসায় করে। এরপরে খেয়াল করো, কাপড়ের ব্যবসায়ী কাপড়ের, মাছের ব্যবসায়ী মাছের ব্যবসায় করে, ঠিক তেমনি ভাবে ব্যাংক করে অর্থের ব্যবসায়। অর্থাৎ দেখো বন্ধুরা, ব্যাংক এটাও কিন্তু একটা আর্থিক প্রতিষ্ঠান বা এটাও একটা ব্যবসায় প্রতিষ্ঠান এবং ব্যাংকেরও কিন্তু প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা।
এবং অন্য সকল ব্যবসায়ের মধ্যে ব্যাংকও কিন্তু কি ব্যবসা প্রতিষ্ঠানই পরিচালনা করছে, কিন্তু এটা একটু ডিফারেন্ট ধরনের। যেমন আমরা যে কোনো ধরনের ব্যবসায়ীকে বলতে পারি না, কোনো খাবারের দোকানকে কি বলি, তারা খাবার বিক্রি করে ব্যবসায়ী করছে। আমরা এখানে কি ছিল, কাপড়ের দোকান, তারা কি করছে, কাপড় বিক্রি করে ব্যবসায় করে। মাছের দোকান মাছ বিক্রি করে। ঠিক একই রকম ভাবে ব্যাংক কি করে, অর্থ নিয়ে ব্যবসায় করে। এই জন্যই কি তাকে ব্যাংক বলা হয়, এই জন্যই তাকে একটা আর্থিক প্রতিষ্ঠান বলা হয়। এবার দেখো, ব্যাংক জনগণের নিকট হতে অর্থ সংগ্রহ করে তা পুনরায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ঋণ হিসাবে প্রদান করে মুনাফা অর্জন করে। এই প্রসেসটা কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি যে ব্যাংক কি করে, গ্রাহকের কাছ থেকে বা আমানতের কাছ থেকে অতিরিক্ত যেই টাকা রয়েছে সেই টাকাটা তারা সংগ্রহ করে পরবর্তী সময়ে ব্যক্তি পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ওই টাকাগুলোকে তারা কি করে, ঋণ প্রদান করে। এরপর দেখো বন্ধুরা, আমরা চেষ্টা করব সংজ্ঞা লেখার পরে 2 জন বা 3 জন রাইটারের সংজ্ঞা অ্যাড করে দেওয়ার। যেহেতু আমাদেরকে এখানে বলে দিয়েছে যে আমাদের পুরো অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে 300 শব্দের মধ্যে, সেহেতু কি আমরা সবকিছু একটু ছোট ছোট করে বা অল্প অল্প করে একেবারে মূল যেই বিষয়টি ততটুকুই লেখার চেষ্টা করব। তো আমিও এখানে রাইটারের সংজ্ঞা লিখে দিয়েছি। দেখো, আমরা প্রথম রাইটারের সংজ্ঞাটা কি লিখেছি, দেখো, ব্যাংক হলো একটা আর্থিক মধ্যস্থকারী কারবারি বা মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান, ধার ও ঋণের ব্যবসায়ী। অর্থাৎ কি করে, দেখো, ব্যাংক কিন্তু মূলত একজন মধ্যস্থ কারবারি আমরা বলতে পারি, কারণ সে কি করে, গ্রাহক আর যিনি কি করে, ঋণ গ্রহণ করে। তো দেখো, তারা ব্যাংক কি করে, এই যে আমাদের যারা গ্রাহক রয়েছে এবং যারা ঋণ গ্রহণকারী রয়েছে তাদের মধ্যে কিন্তু মধ্যস্থ কারবারি হিসাবে কাজ করে। অর্থাৎ এই যে একজন গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা রাখছে, ব্যাংক কি করছে, এই টাকাটাই অন্য আরেক ব্যক্তিকে যার টাকার দরকার আছে তাকে ঋণ স্বরূপ দিয়ে দিচ্ছে। অর্থাৎ গ্রাহক এবং ঋণ গ্রহণকারী এই দুজনের মধ্যস্থ কারবারি হিসাবে কিন্তু কি ব্যাংক কাজ করে। এরপর দেখো, এরপরে সংজ্ঞায় আমরা অধ্যাপক ডাব্লিউ হক তার মতে কি, অর্থের মাধ্যমে অর্থ সৃষ্টিকারী প্রতিষ্ঠানই হলো ব্যাংক। অর্থাৎ ব্যাংক কিন্তু কি, আমরা এরকম একটা কথা প্রায় সময় শুনি, ব্যাংক হচ্ছে ধার করা অর্থের ধারক। অর্থাৎ ব্যাংকিং ব্যবসায় পুরোটাই পরিচালিত হয় বা বেশিরভাগ অংশই পরিচালিত হয় জনগণের টাকা দিয়ে বা যারা আমানতকারী রয়েছে আমানতকারীর টাকা দিয়ে। ব্যাংক কি করে, এই অর্থের মাধ্যমেই অর্থ সৃষ্টি করার চেষ্টা করে। অর্থাৎ তারা কিন্তু কি টাকাকে বাড়ানোর চেষ্টা করে সুদের মাধ্যমে। তো এটাই আমাদের ছিল যে ব্যাংক অর্থের মাধ্যমে অর্থ সৃষ্টিকারী প্রতিষ্ঠানই হলো কি আমাদের ব্যাংক। তো দেখো বন্ধুরা, আমরা এতক্ষণ কি করলাম, ব্যাংকের ধারণা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। এখন আমাদের অ্যাসাইনমেন্টের খ নাম্বার প্রশ্নে আমাদের বলেছে ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে। তো দেখো, আমরা এখানে কি লিখেছি, ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ পণ্যদ্রব্য নিয়ে কারবার করলেও, কারবার মানে এখানে ব্যবসায়, কারবার করলেও ব্যাংক অর্থের কারবার করে। অর্থাৎ দেখো, অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা কি করে, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় করলেও ব্যাংক কি করে, টাকা পয়সা নিয়ে কিন্তু কিসে ব্যবসায় করে। অর্থাৎ ব্যাংকের পণ্য হচ্ছে অর্থ। এবং দেখো, এই যে ব্যাংকের পণ্য যে অর্থ, দেখো নিম্নে ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি আলোচনা করা হলো। এবং আমাদেরকে কিন্তু বলে দিয়েছিল যে আমরা যদি কমপক্ষে কয়টা পার্থক্য, দেখো, আমরা যদি কমপক্ষে 4টি প্রকৃতি ব্যাখ্যা করতে পারি তাহলেই কিন্তু হবে। এবং দেখো, আমাদের কিন্তু এটা 300 শব্দের মধ্যেই শেষ করতে হবে, যে কারণে কি আমরা চাইলেও বেশি লিখতে পারবো না আজকে। তো আমরা একটু এখানে খেয়াল করে দেখো, আমাদের 1 নম্বরে কি দেওয়া আছে, গঠন। দেখো, অন্যান্য কারবার প্রতিষ্ঠানের মতো ব্যাংক ও দেশের প্রচলিত আইনের আওতায় গঠিত ও পরিচালিত হয়। তো দেখো, বাংলাদেশে ব্যাংক কোম্পানির আইন হচ্ছে 1991 সাল। এরপর আমরা যদি 2 নম্বরে আসি, দেখো 2 নম্বর প্রকৃতি হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে আসলে কি বোঝায়, সে কি করবে, একজন ব্যক্তির মতো কাজ করবে, তাকে আমরা কি বলি, কৃত্রিম ব্যক্তি সত্তা বলি। এরকমটা আমরা কোম্পানি সংগঠনের সময় পড়েছিলাম। তো এখানে এরকম দেখো, আইনের মাধ্যমে গঠিত হয় বলে ব্যাংক কৃত্রিম সত্তার অধিকারী। অর্থাৎ দেখো, ব্যাংকিং কোম্পানি আইনেও কিন্তু কি ব্যাংকে একটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাংকের নিজের নামে সিল থাকে, ব্যাংক স্বাক্ষরের জায়গায় কি করে, নিজের সিল ব্যবহার করে, ব্যাংকের নামে আলাদা একটা ব্যাংক হিসাব থাকে। এই কারণে কি ব্যাংক হচ্ছে একটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। এরপরে যদি আমরা আসি, দেখো আমাদের 3 নম্বরে কি বলা হয়েছে, মানে 3 নম্বরে বলা হয়েছে মুনাফা অর্জন। বন্ধুরা, ব্যাংক এটাও কিন্তু একটা ব্যবসায় প্রতিষ্ঠান
এবং যে কোনো ব্যবসায়ীরই প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তো যেহেতু ব্যাংকও একটা ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যাংকেরও প্রধান উদ্দেশ্য কি হবে? মুনাফা অর্জন করা। আর এখানে খেয়াল করে দেখো, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মতো ব্যাংকও মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়ে থাকে। আমানতকারী হতে সংগৃহীত অর্থের জন্য প্রদত্ত সুদ ও সুদের পার্থক্য ব্যাংকে মুনাফা হিসাবে গণ্য করা হয়। খেয়াল করে দেখো, আমাদেরকে কি করা হয়? প্রদত্ত সুদ এবং প্রাপ্ত সুদ। ব্যাংকের ক্ষেত্রে যদি চিন্তা করি, ব্যাংক গ্রাহককে যেই পরিমাণে সুদ দেয়, অর্থাৎ এটা হচ্ছে তার প্রদত্ত সুদ, এবং ব্যাংক ঋণ গ্রহণকারীর কাছ থেকে যেই সুদটা আদায় করে নেয় সেটা হচ্ছে তার জন্য প্রাপ্ত সুদ। এই প্রাপ্ত সুদ এবং প্রদত্ত সুদ, এই দুইটার মাঝখানে যে পার্থক্য থাকে, ওই পার্থক্যটাই কিন্তু কি ব্যাংকের জন্য মুনাফা। অর্থাৎ মনে করো আমি 10,000 টাকা ব্যাংকে জমা রাখলাম, ব্যাংক আমাকে বললো ভাই আপনি আপনার 10,000 টাকার উপরে 8% সুদ পাবেন। এবং মনে করো ওই 10,000 টাকায় এই যে আমাদের ভিডিও যেই ক্যামেরাম্যান আছে রায়হান ভাই, সে ওই ব্যাংকে গিয়ে বললো যে ভাই আমি 10,000 টাকা ঋণ নিতে চাই। ব্যাংক বললো ঠিক আছে ভাই আপনি টাকা নেন, কিন্তু আপনি যে এই 10,000 টাকা নেবেন, এই 10,000 টাকার জন্য আপনার 10% সুদ দিতে হবে। খেয়াল করে দেখো, 10,000 টাকা কিন্তু আমারই ছিল, ব্যাংক আমার থেকে যখন নিচ্ছে সে আমাকে দিচ্ছে কত? 8%। কিন্তু এই টাকাটাই যখন রায়হান ভাইকে দিচ্ছে বা অন্য কাউকে দিবে, তখন সে কত নিচ্ছে? 10% নিচ্ছে। এই যে দুইটার মধ্যে পার্থক্য 2%, এই 2%ই কি ব্যাংকের জন্য মুনাফা। এরপরে দেখো আমাদের সর্বশেষ প্রকৃতি কি দেওয়া আছে? অর্থ স্থানান্তর। বন্ধুরা, ব্যাংকের মাধ্যমে কিন্তু অর্থ স্থানান্তরের কাজটি খুব সহজ এবং নিরাপদভাবেই করা যায়। যেমন দেখো, ব্যাংক এক স্থান হতে অন্য স্থানে অর্থ স্থানান্তরের কাজটি করে থাকে। কিভাবে? দেখো, আমি যদি চাই ঢাকা থেকে ব্যাংকে টাকা জমা দিয়ে আমি চাইলে চট্টগ্রাম থেকে টাকাটা উইথড্র করতে পারবো, বা চিটাগাঙে আমার বন্ধুর কাছে কোনো টাকা যদি আমি পাঠাতে চাই, আমি কিন্তু কি ঢাকায় বসেই সেই টাকাটা পাঠাতে পারবো। অর্থাৎ এর মাধ্যমে কি ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তর করা যায় খুব সহজভাবে এবং নিরাপদভাবে। তো দেখো বন্ধুরা, আমরা এতক্ষণ কি করলাম? ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি সম্পর্কে আলোচনা করলাম। এখন আমাদের অ্যাসাইনমেন্টের গ নাম্বারে আমাদেরকে বলেছে যে কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ করতে। বন্ধুরা, আমরা কিন্তু ব্যাংকে অনেকভাবে ভাগ করতে পারি, কার্যের ভিত্তিতে, সংগঠন কাঠামোর ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে, এরকম অনেক ভাগে ভাগ করতে পারি। কিন্তু আমাদেরকে বলে দিয়েছে কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ করতে। তো আমরা এখানে একটু আসি। দেখো, অর্থাৎ কাজের ভিত্তিতে আমরা কি করবো? ব্যাংকে শ্রেণী বিভাগ করব। দেখো এখানে কি বলেছে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতার জন্য ব্যাংকের গুরুত্ব অপরিসীম। এবং দেখো, নিম্নে কার্যভিত্তিক ব্যাংকের শ্রেণীবিভাগ আলোচনা করা হলো। অর্থাৎ এখন আমরা ব্যাংকের যে কার্যভিত্তিক শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো আলোচনা করব। 1 নম্বরে দেখো আমাদের দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধুরা, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এটা আমরা সবাই জানি, সেই ক্লাস 9 থেকে আমরা এটাই পড়ছি। এরপর আরেকবার চেষ্টা করি। দেখো, যে আর্থিক প্রতিষ্ঠান কোনো দেশের সমস্ত ব্যাংক ও মুদ্রার ব্যবহার নিয়ন্ত্রণ করে সেই প্রতিষ্ঠানকেই কেন্দ্রীয় ব্যাংক বলে। দেখো বন্ধুরা, কেন্দ্রীয় ব্যাংকের অনেক বড় এবং প্রধান একটা দায়িত্ব হচ্ছে কি দেশের মুদ্রা বাজার নিয়ে কাজ করা, এবং যেই ব্যাংক দেশের সমস্ত ব্যাংক ও মুদ্রার ব্যবহার নিয়ন্ত্রণ করবে তাকেই কিন্তু আমরা কি বলবো? কেন্দ্রীয় ব্যাংক বলবো। এবং দেখো, কেন্দ্রীয় ব্যাংকই হলো দেশের সমস্ত ব্যাংককে নিয়ন্ত্রণকারী ব্যাংক। আমরা এরকম সবাই জানি যে ব্যাংক হচ্ছে কি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের জননী। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কথা ছাড়া অন্য কোনো ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত যে সকল ব্যাংকগুলো রয়েছে তারা কোনো কাজ করতে পারবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকই কিন্তু তাদের বস বা তাদের লিডার হিসাবে কাজ করে। এবার দেখো, একটি দেশের সামগ্রিক অর্থ ও মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে সে দেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা। অর্থাৎ আমাদের দেশ বলি বা যে কোনো দেশের কথা বলি না কেন, সেই দেশের সামগ্রিক যেই অর্থ ব্যবস্থা বা সামগ্রিক যেই মুদ্রা ব্যবস্থা সেটা কিন্তু কি সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে নিয়ন্ত্রণ করে। এবং আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক। এরপর আমরা 2 নম্বরে আসি। দেখো, আমাদের দ্বিতীয় ব্যাংকটি কি ছিল? দ্বিতীয় ব্যাংকটি ছিল বাণিজ্যিক ব্যাংক। বন্ধুরা, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? দেখো, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ ও ঋণ প্রদান করে থাকে। কারণ বাণিজ্যিক ব্যাংক তার উদ্দেশ্যই থাকে বাণিজ্য করা বা ব্যবসায় করা। দেখো, স্বল্প মেয়াদী ঋণের দ্বারা
মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকেই আমরা কি বলবো? বাণিজ্যিক ব্যাংক বলবো। দেখো, বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কিন্তু কি? মুনাফা অর্জন করা। এবং আমি এখানে দুইটা উদাহরণ লেখার চেষ্টা করেছি। দেখো, যেমন আমরা ঢাকা ব্যাংকের কথা বলতে পারি, ন্যাশনাল ব্যাংকের কথা বলতে পারি, আমরা চাইলে কি ব্র্যাক ব্যাংকের কথাও বলতে পারি। এগুলো হচ্ছে কি আমাদের দেশের মোটামুটি কিছু প্রসিদ্ধ বাণিজ্যিক ব্যাংক। এরপরে দেখো আমাদের 3 নম্বরে কি বলা হয়েছে? বিশেষায়িত ব্যাংক। বন্ধুরা, আমরা নাম পড়েই বুঝতে পারছি যে এই ব্যাংকের কাজটা বা ধরনটা আসলে কেমন। দেখো, বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য যখন কোনো ব্যাংক ব্যবস্থার প্রচলন করা হয় বা কোনো ব্যাংকিংয়ের প্রচলন করা হয়, সেটাকে আমরা কি বলি? বিশেষায়িত ব্যাংক বলি। যেমন দেখো, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যে ব্যাংকসমূহকে একটি সুপরিকল্পিত ও নির্দিষ্ট পথে পরিচালিত হয়, সেই ব্যাংকসমূহকে বিশেষায়িত ব্যাংক বলে। যেমন উদাহরণ হিসাবে আমি এখানে লিখেছি কৃষি ব্যাংক। আমরা সবাই জানি যে বাংলাদেশ কৃষি ব্যাংক তার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের যে সকল দরিদ্র কৃষক রয়েছে বা যে কোনো কৃষক রয়েছে তাদের আর্থিক উন্নয়নে কাজ করে। কারণ আমরা অনেকেই জানি যে কৃষকরা প্রায় সময় ব্যাংক থেকে ঋণ নিতে পারে না বা বাণিজ্যিক ব্যাংকের যে সকল শর্তগুলো থাকে সেই শর্তগুলো তারা সবসময় পূরণ করতে পারেও না। এই জন্যই কি কৃষি ব্যাংকের আবিষ্কার করা বা কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, যাতে করে কি কৃষকরা সহজ শর্তে ঋণ পায় এবং আনুষঙ্গিক তাদের যেই আর্থিক সহায়তা রয়েছে বা আর্থিক পরিকল্পনা রয়েছে সেই ব্যাপারে ব্যাংক থেকে সহায়তা নিতে পারে। এবং দেখো আরেকটি কি লিখেছি? শিল্প ব্যাংক, যা কি করে? আমাদের দেশের শিল্প উন্নয়নের লক্ষ্যে কাজ করে। খেয়াল করে দেখো, এই যে ব্যাংকগুলো লিখলাম, আরো অনেক বিশেষায়িত ব্যাংক রয়েছে, আমি দুটির নাম লিখেছি। এই দুইটা ব্যাংকের উদ্দেশ্য কিন্তু স্পেসিফিক, খুবই পরিষ্কার। কৃষি ব্যাংক, সে কৃষি উন্নয়নের জন্য কাজ করবে। শিল্প ব্যাংক, সে কি করবে? শিল্প উন্নয়নের জন্য কাজ করবে। যখন আমরা কোনো ব্যাংকে এইভাবে দায়িত্ব বন্টন করে দিব, একেবারে স্পেসিফিক ভাবে বলে দিব যে তুমি এটা নিয়ে কাজ করবা, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো বিশেষায়িত ব্যাংক। তো দেখো বন্ধুরা, আমরা এতক্ষণ কি করলাম? আমাদের কার্যের ভিত্তিতে ব্যাংকের যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আসবো আমাদের অ্যাসাইনমেন্টের ঘ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ, এটা নিয়ে আলোচনা আমরা করব। দেখো বন্ধুরা, এই সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগে আমরা কি লিখেছি? দেখো, ব্যাংক হচ্ছে এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ ও ঋণ প্রদান করে থাকে। এটা একটা ব্যাংকের সঙ্গে আমরা জাস্ট ইন্ট্রোতে এটা লিখে দিয়েছি। এরপরে দেখো, নিম্নে সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ আলোচনা করা হলো। এবং দেখো বন্ধুরা, আমরা যে আলোচনা করব আমরা কিন্তু অনেক বেশি লিখতে পারবো না, কারণ আমাদেরকে তারা প্রথমেই বলে দিয়েছে যে তুমি এটা লিখবা, এতগুলা টপিক নিয়ে তুমি লিখবা, কিন্তু 300 শব্দের মধ্যে লিখবা, যেটাই হচ্ছে কি এই অ্যাসাইনমেন্টের মধ্যে সবচেয়ে বড় কঠিন একটা কাজ। দেখো, প্রথমে আমরা আসি। প্রথমে কি আছে? একক ব্যাংক। আমরা সবাই জানি একক ব্যাংক কাকে বলে। যেই ব্যাংক, দেখো, একটি মাত্র অফিসের মাধ্যমে যে ব্যাংক তার আর্থিক কার্যক্রম পরিচালনা করে তাকে কি বলা হয়? একক ব্যাংক বলা হয়। ভালো মতো খেয়াল কর, যখন আমরা শুধুমাত্র একটা অফিসের মাধ্যমে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করব তখন সেটাকে আমরা কি বলবো? একক ব্যাংক বলবো। এবং দেখো, একটি মাত্র অফিসের মাধ্যমে সেবা প্রদান করায় এর সেবার পরিধিও কি থাকে? কম থাকে। এবং এটা থাকাটাই স্বাভাবিক। যখন আমরা একটা অফিসের মাধ্যমে শুধু ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করতে চাইবো তখন কিন্তু কি আমাদের সেবার পরিমাণটা কমে যাবে, কারণ একটা অফিস থেকে তো চাইলেও অনেক বেশি সেবা দেওয়া কখনোই সম্ভব না। এরপরে আমরা আসি 2 নম্বরে। দেখো, 2 নম্বরে বলা হয়েছে শাখা ব্যাংক। শাখা ব্যাংক কাকে বলে? দেখো, একটি প্রধান অফিসের অধীনে বিভিন্ন শাখা স্থাপনের মাধ্যমে যে ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলে। অর্থাৎ একটা মেইন অফিস থাকবে, ওই মেইন অফিসের অধীনে কি থাকবে? আরো বেশ কিছু অফিস থাকবে, এটাকে আমরা কি বলবো? শাখা ব্যাংক বলবো। অর্থাৎ দেখো, প্রধান শাখার মাধ্যমে দেশে ও বিদেশে অবস্থিত শাখাগুলো নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ একটা হেড অফিস থাকবে, ওই হেড অফিসের অধীনে আরো কিছুগুলো সাব অফিস থাকবে যেগুলো কি হেড অফিস দ্বারাই নিয়ন্ত্রিত হবে। এরপর দেখো 3 নম্বর আমাদের কি দেওয়া আছে? 3 নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে চেইন ব্যাংক। দেখো, চেইন ব্যাংকে এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাংকিং ব্যবস্থা। এখানে কি বলা হচ্ছে? দেখো, 2 বা ততোধিক ব্যাংক একত্রিত হয়ে একক পরিচালনায় যেই ব্যাংকিং কার্য পরিচালনা করে তাকে চেইন ব্যাংক বলা হয়।
এবং দেখো এই চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে কি, নিজেদের মধ্যে প্রতিযোগিতা কমিয়ে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করা বা পারস্পরিক সহযোগিতা করা। দেখো যখন কি করা হবে, কতগুলো ব্যাংক বা একাধিক ব্যাংক একত্রিত হয়ে একই পরিচালনার অধীনে, অর্থাৎ তখন পরিচালনাটা বা নির্দেশনাটা আসবে এক জায়গা থেকে, এবং তারা কি নিজেদের মধ্যে নিজেদেরকে আর প্রতিযোগী চিন্তা করবে না। যেমন এখন একটা ব্যাংক অন্য আরেকটা ব্যাংকের কি প্রতিযোগী মনে করে, এবং এটা মনে করাটাই স্বাভাবিক। কিন্তু চেইন ব্যাংকের ক্ষেত্রে কি কখনোই তারা এটা মনে করবে না। তারা কি করবে, ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করবে, পাশাপাশি চেষ্টা করবে পরস্পরের কল্যাণ সাধন করা। এরপর দেখো বন্ধুরা, আমাদের 4 নম্বরে যে ব্যাংকটি রয়েছে সেটা হচ্ছে কি গ্রুপ ব্যাংকিং। গ্রুপ ব্যাংকিং কি বলে, দেখো গ্রুপ ব্যাংক এমন একটি পদ্ধতি যেখানে অনেকগুলো ব্যাংক একটা হোল্ডিং কোম্পানির অধীনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এবং দেখো বন্ধুরা, হোল্ডিং কোম্পানি কাকে বলে, আমরা কিন্তু সবাই জানি হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি নামে দুটো কোম্পানি সংগঠনের কথা আমরা পড়েছি। হোল্ডিং কোম্পানি হচ্ছে এমন এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বা এমন এক ধরনের কোম্পানি যা কি করে, যারা অন্য কোনো প্রতিষ্ঠানের সর্বনিম্ন 51% শেয়ার ক্রয় করে নেয়। এবং যখন একটা কোম্পানি অন্য আরেকটা কোম্পানির সর্বনিম্ন 51% শেয়ার কিনে নিবে, তাকে আমরা কি বলবো, হোল্ডিং কোম্পানি বলবো। এবং যখন দেখো হোল্ডিং কোম্পানির অধীনে কোনো ব্যাংক পরিচালনা করা হবে, তখন সেটাকে আমরা কি বলবো, গ্রুপ ব্যাংক বলবো। এবং দেখো এই গ্রুপ ব্যাংকের উৎপত্তিটা কেন হয়, উৎপত্তি হয় এই 1926 সালের পরে একক ব্যাংক ব্যবস্থার অসুবিধার কারণে এই ব্যাংক ব্যবস্থার উদ্ভব হয়। এবং দেখো আমাদের সর্বশেষ যে ব্যাংক ছিল সংগঠন কাঠামোর ভিত্তিতে, সেটা কি ছিল, মিশ্র ব্যাংক। মিশ্র ব্যাংক কি বলা হচ্ছে, দেখো যেই ব্যাংক বিনিয়োগ ও বাণিজ্যিক উভয় ব্যাংকের কার্য সম্পাদন করে থাকে তাকে আমরা কি বলবো, মিশ্র ব্যাংক বলবো। এবং দেখো মিশ্র ব্যাংক একদিকে যেমন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সহায়তা করে, তেমনি বাণিজ্যিক কার্যাবলীও করে থাকে। তো দেখো বন্ধুরা, এতক্ষণ আমরা কি করলাম, সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের যেই শ্রেণীবিভাগ রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আমাদের অ্যাসাইনমেন্টের সর্বশেষ যেই টপিকটি ছিল বা সর্বশেষ যেই প্রশ্নটি ছিল, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব কি কি রয়েছে সেই সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং আমাদেরকে বলে দিয়েছে যে আমরা যদি কমপক্ষে 4টি গুরুত্ব ব্যাখ্যা করি, তাহলেই কি আমরা ওই অ্যাসাইনমেন্টের জন্য বা ওই টপিকের জন্য যে নির্ধারিত 4 নাম্বার রয়েছে সেটা আমরা পেয়ে যাব। এবং আমরা চেষ্টা করব ওই 4টি পয়েন্টই লেখার, কারণ আমরা চাইলেও কি আজকের অ্যাসাইনমেন্টে অনেক বেশি বেশি লিখতে পারবো না। আমরা আসি, দেখো অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। এখানে কি বলা হয়েছে, দেখো একটি দেশের অর্থনৈতিক গতিশীলতা ওই দেশের ব্যাংকিং ব্যবস্থার উপর অনেকাংশেই নির্ভরশীল। এবং দেখো অন্যভাবে বলা যায় যে অর্থনৈতিক উন্নয়নের সাথে ব্যাংকিং ব্যবস্থা আঙ্গাআঙ্গিভাবে জড়িত, অর্থাৎ একেবারে খুব নিবিড়ভাবে জড়িত। দেখো নিচে আমরা কি করব, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের যে গুরুত্বগুলো রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের কি কি গুরুত্ব রয়েছে, আমরা প্রথমে আসি, দেখো মূলধন গঠন। এখানে কি বলা হয়েছে, মূলধন বলতে বিনিয়োগযোগ্য বড় অঙ্কের অর্থকে বোঝানো হয়। ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপন করে জনগণের আসল অর্থ বা অলস অর্থ এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো আমানত হিসাবে সংগ্রহ করে মূলধন গঠনে সহায়তা করে। দেখো বন্ধুরা, ব্যাংক কিন্তু আমাদের সমাজ গঠনে বা আমাদের দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কিভাবে, দেখো ব্যাংকের মূল কাজ থাকে যার কাছে যত অতিরিক্ত টাকা রয়েছে ওই টাকাগুলো সংগ্রহ করে যার টাকার দরকার তাকে ওই টাকাটা ঋণ হিসাবে দেওয়া। এটা কিন্তু আমাদের দেশের অর্থনীতির জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক হিসাবে কাজ করে। এরপর আমরা যদি 2 নম্বরের মধ্যে আসি, দেখো 2 নম্বর গুরুত্ব কি, মূলধনের গতিশীলতা বৃদ্ধি। দেখো ব্যাংক জনগণের অলস অর্থ ও সঞ্চয় সংগ্রহ করে মূলধন গঠন করে ফেলে না রেখে মূলধন গঠন করার পর সাথে সাথে তা বিভিন্ন খাতে ঋণ প্রদান করে ও বিনিয়োগের মাধ্যমে মূলধনের গতিশীলতা বৃদ্ধি করে। দেখো বন্ধুরা, ব্যাংক যে এই যে আমাদের কাছ থেকে আমাদের অলস টাকা বা আমাদের সঞ্চয় করা অল্প অল্প টাকা নিয়ে ব্যাংক তার নিজের মূলধন গঠন করে। এমন করার পরে কি ওই টাকাগুলো ব্যাংক ম্যানেজার নিয়ে তার বাসার মধ্যে রেখে দেয়? কখনোই কিন্তু না। এই টাকাগুলো ব্যাংক কি করে,
পুনরায় ইনভেস্ট করে, হয়তো বা কাউকে ঋণ হিসাবে দেয় বা অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করে। এর ফলে কি হয়, তার মূলধনের পরিমাণ কিন্তু কি আস্তে আস্তে বৃদ্ধি পায়, যেটাকে আমরা বলতেছি যে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। এরপরে দেখো বন্ধুরা, এরপরে কি গুরুত্ব রয়েছে, এরপর হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। দেখো, অর্থ হচ্ছে বিনিময়ের সহজ মাধ্যম। কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করার একক অধিকারী প্রতিষ্ঠান। অর্থাৎ দেখো, কেন্দ্রীয় ব্যাংক ছাড়া যদি অন্য কোনো ব্যাংক চায় যে না আমরাও মুদ্রা প্রচলন করব, আমরাও নোট ইস্যু করব, এটা কিন্তু কখনোই সম্ভব না। বাংলাদেশে শুধুমাত্র এই নোট বা মুদ্রা প্রচলন করার একমাত্র অধিকার রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। তো দেখো, এই যে মুদ্রা বা নোট, এটা কিন্তু কি প্রচলন করার একক অধিকার বা একক ক্ষমতা কার রয়েছে, শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের। এবং এই অর্থ বা টাকা এটা বিনিময়ের একটা সহজ একটা মাধ্যম। কিন্তু ব্যাংক তো চাইলেও, বাণিজ্যিক ব্যাংকগুলো চাইলেও সে কি করতে পারবে না, নোট বা মুদ্রার প্রচলন করতে পারবে না। তাহলে তারা কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করবে? তারা কি করে দেখো, তারা চেক, ব্যাংক ড্রাফট, প্রে অর্ডার, এগুলোর মাধ্যমে তারা কি করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করার চেষ্টা করে। এরপর দেখো, আমাদের সর্বশেষ যেটা ছিল, সর্বশেষ গুরুত্ব হচ্ছে নিরাপত্তা। দেখো বন্ধুরা, একজন গ্রাহক ব্যাংকে টাকা জমা রাখার মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে কি, অর্থের নিরাপত্তা পাবে, এই কারণে তারা ব্যাংকে টাকা জমা রাখে। এরপর আরো আনুষঙ্গিক আরো সুবিধা আছে, সুদের হার, হাবিজাবি, আরো অনেক কিছু রয়েছে, কিন্তু প্রধান উদ্দেশ্যটাই কি থাকে আমাদের, অর্থের নিরাপত্তা বিধান করা। দেখো, ব্যাংক অর্থের নিরাপদ সংরক্ষক হিসাবে জনগণকে নিরাপত্তা প্রদান করে। ব্যাংক লকার সুবিধা প্রদানের মাধ্যমে মূল্যবান সম্পদের নিরাপত্তা প্রদান করে থাকে। তো দেখো বন্ধুরা, এইটা আমাদের ছিল কি, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, তার দ্বিতীয় একটা অ্যাসাইনমেন্টের সমাধান। আমরা আমাদের এই অ্যাসাইনমেন্টের ক্লাসটি এখন দেখতে পাচ্ছি টেকনিক ইজি এডুকেশন নামের একটা ইউটিউব চ্যানেলে। তোমাদের অন্যান্য বিষয়ের যেই অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, অর্থাৎ তুমি যেই বিভাগেরই হও না কেন, যেহেতু ক্লাস করছো ব্যবসা শিক্ষার তুমি স্টুডেন্ট, তোমার বন্ধু বান্ধব যারা সায়েন্সের আছে বা আর্টসের রয়েছে, তোমরা কিন্তু কি চাইলে তাদেরকেও এই চ্যানেলটি সাজেস্ট করতে পারো, কারণ এখানে তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু তোমরা পাবা। এবং এর পাশাপাশি তোমাদের যদি কখনো সৃজনশীল প্রশ্নের বা বহু নির্বাচনী প্রশ্নের দরকার পড়ে, অর্থাৎ তোমরা যখন হচ্ছে তোমাদের ছোট ভাই বা বড় ভাই যেই কারোরই যদি দরকার পড়ে, আমাদের কিন্তু আরো দুটি চ্যানেল রয়েছে। একটা হচ্ছে টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ এবং আরেকটা হচ্ছে কি টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ। এই দুটি নামের কিন্তু কি আমাদের আরো চ্যানেল রয়েছে, তোমরা চাইলে ওই চ্যানেলগুলো ঘুরে আসতে পারো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।